সুপ্রদর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের অধ্যাপক মইনুল ইসলাম পল। শুভ সকাল স্যার, কেমন আছেন? জি, ভালো। আচ্ছা স্যার, আমরা জেনেছি যে রিসেন্ট পাথরের ভাস্কর্য নিয়ে একটি প্রদর্শনী করেছেন, সো তার পিছনের গল্পটা একটু জানতে চাই, কবে হয়েছে এবং সবকিছু মিলিয়ে যে পাথরের যে ভাস্কর্য প্রদর্শনীর বিশেষত্বটা আসলে কি ছিল? 1 থেকে 30 আগস্ট পর্যন্ত রাজধানীর লালমাটিয়া কলা কেন্দ্রে 37টা কাজের ভাস্কর্য প্রদর্শনী, এবং সমস্ত কাজগুলোই ছিল পাথরের। আচ্ছা, তো পাথরের বিশেষত্ব এই অর্থে যে পৃথিবীতে পাথরের স্কাল্পচার খুব বেশি পরিমাণে হয় বিভিন্ন জায়গায়, বা পাথর আমাদের আপনার জাদুঘর কেন্দ্রিক আমরা যে কাজগুলো দেখি মূর্তিকলার সবকিছুই কিন্তু পাথর। কিন্তু দীর্ঘদিন পাথরের চর্চা আধুনিক ভাস্কর্যে কম হয়েছে। শুরু করেছেন মতিউর রহমান, কাজী মতিউর রহমান, তারপর জুলফিকার লেবু, পরবর্তীকালে হামিদুজ্জামান খান, মানে ভাস্কর হামিদুজ্জামান খান অল্প কিছুদিন আগে প্রয়াত হয়েছেন। উনি 2016 সালে গ্যালারি কায়াতে একটা শো করেছেন পাথরের। তারপর পাথরের কাজ হয়েছে, উনি ওপেন এয়ার স্কাল্পচার করেছে, ছায়ানটে নাসিমা হক মিতু করেছে, আর তারপর এভাবে ভাস্কর্য, একক ভাস্কর্যটা খুব সম্ভব আমারই। তো পাথরের বিশেষত্ব এই অর্থে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগে পাথরের চর্চা দীর্ঘদিন থেকে হচ্ছে। এটা 90-এর শেষের দিক থেকে। মূলত এটার উদ্যোক্তা ছিলেন আমাদের প্রফেসর মোস্তফা শরীফ আনোয়ার তুহিন স্যার, তার উদ্যোগেই হয়েছে। ছাত্ররা দীর্ঘদিন থেকে কাজ করছে। আমি একটা সময় পর্যবেক্ষক হিসেবে দেখেছি, কাজ করব না এরকম একটা দ্বিধান্বিত ছিলাম, কারণ পাথরের কাজটা করা কষ্টকর আর খুব ডাস্ট হয় করার সময়। আচ্ছা, তো এই চিন্তা থেকে আমি দীর্ঘদিন পাথরের কাজ করিনি, কিন্তু একটা পর্যায়ে যখন আমার ক্লাস নিতে হচ্ছে, তো মেটেরিয়াল সম্পর্কে আমার জানতে হবে এবং মেটেরিয়ালকে আমার চিনতে হবে। এই কারণেই ছাত্রদের মাধ্যমেই আমার শেখা, অর্থাৎ এক অর্থে আমি বলবো শিক্ষার্থীরা আমার শিক্ষক। আচ্ছা স্যার, পাথরের ভাস্কর্য কোন কোন ক্ষেত্রে আর ব্যবহার হয়, বা এটার চাহিদাটা আসলে কেমন? পাথরের ভাস্কর্যের চাহিদাটা এখানে আমাদের দেশের ভাস্কর্যের চাহিদাটা একটু কম তুলনামূলকভাবে অন্যান্য ভিজুয়াল। এটার কম হওয়ার কারণ কি? আমরা কারণ যদি বলি বাইরের দেশেও কিন্তু আমরা জানি যে এটার একটা চাহিদা ব্যাপক পরিমাণে আছে, দেশে কম হওয়ার কারণটা কি? এটা আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে আসলে চলে যায় মনে হয়, অনেক কিছু আছে। আচ্ছা আচ্ছা, সেটাতে আমরা বিশ্লেষণে না যাই, কিন্তু এই যে চাহিদাটা বা এইটা কি আগামীতে কখনো বাড়তে পারে কিনা, কি মনে হয় আপনার? হ্যাঁ, বাড়তে পারে। আমাদের দেশ যখন শিল্প উন্নত হবে, আমাদের বিভিন্ন রকমের যে নগরকেন্দ্রিক সভ্যতা যখন আরো বড় আকার ধারণ করবে, আর্কিটেক্ট ফার্মগুলোকে এভাবে স্কাল্পচার কেন্দ্রিক বা স্কাল্পচারকে নিয়ে তাদের ভাবনা তৈরি হবে, সরকারের পলিসি যদি নির্ধারণ হয়, যেমন পৃথিবীর অন্যান্য দেশে কি আছে, আপনার নগরকে কেন্দ্র করে বিভিন্ন সংস্থা আছে, নগর কেন্দ্রিক যে সংস্থাগুলো আছে তারা ডিকটেট করে যে একটা বড় আর্কিটেক্ট যখন হবে সেখানে স্কাল্পচার হবে। আমাদের দেশে এই জাতীয় কোনো সিস্টেম নাই। তো এই ব্যাপারগুলো নিয়ে যদি ভাবনা তৈরি হয়, তাহলে স্কাল্পচার আসলে একটা বিকশিত হবে। স্যার, আপনি এই শিল্পের সাথে যুক্ত হয়েছিলেন কিভাবে? পাথরের ভাস্কর্যের সাথে আমি এর আগে কাঠের ভাস্কর্য করেছি। আচ্ছা, মানে কাঠ একটা দৃশ্যশিল্পের একটা হলো, কাঠ হলো একটা মাধ্যম, এটা কিন্তু আপনার কার্ভিং, তক্ষণ প্রক্রিয়ার আর একটা মাধ্যম হচ্ছে পাথর। তো সেই সূত্র ধরে আমি দীর্ঘদিন কাঠেই কাজ করেছি এবং অনেক কাজ করেছি। আচ্ছা, কিন্তু পেশা তো অনেকই রয়েছে, কিন্তু শিল্পকর্মের প্রতি যে ভালোবাসা বা যেই ধৈর্য ধরে সাধনা করে এই যে কাজের গতি বাড়িয়ে সুন্দরভাবে কাজ করা, এইটার পেছনে কারণটা কি? মানে এই শিল্পর প্রতি ভালোবাসাটা কবে এসেছে প্রথম? ছোটবেলা থেকে কবিতা লিখতাম। আচ্ছা, এই কবিতার মাধ্যমে আস্তে আস্তে তৈরি হয়েছে। আর ছোটখাটো মানে জীবনের একটা পর্যায়ে যেয়ে চলে এসেছি আর কি। আচ্ছা, এবার একটু আপনার ডিপার্টমেন্ট সম্পর্কে জানতে চাই, ডিপার্টমেন্টের কাজ কিভাবে পরিচালিত হচ্ছে, প্লাস আপনাদের স্টুডেন্টদের সম্পর্কে একটু জানতে চাই, তারা কতটা আগ্রহী এই সেক্টরে কাজ করতে পেরে। আমাদের ডিপার্টমেন্টে শিক্ষক আছে, ছাত্র আছে, শিক্ষক ছাত্রের সমন্বয়ই চলছে, এবং শিক্ষকরা, আমি অবশ্য শিক্ষক, আমি একটা পক্ষ, তো আমি এই পক্ষের কথা বলছি না।
তো আমরা আমাদের উভয়েরই একটা সমন্বয়ের মাধ্যমেই চলছে, স্টুডেন্টরা তাদের কাজ করছে, কিন্তু রাজশাহী ভৌগোলিকভাবে পিছিয়ে আছে এই অর্থে যে ঢাকায় যেমন যখন ওয়ার্কগুলো হয় এটা ধরেন এটার প্যাট্রোনাইজ করার কিছু না কিছু সংস্থা থাকে বা ব্যক্তি থাকে। রাজশাহী ভৌগোলিক কারণে এটা একটা পিছিয়ে আছে যে আমাদের স্টুডেন্টরা কাজ করছে, যেমন পাথরের কাজ বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে, চারুকলার প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি সিংহভাগ রাজশাহীতে হচ্ছে, এখনো হচ্ছে। কিন্তু এটা যে প্যাট্রোনাইজ করার ব্যাপার, অর্থাৎ উৎসাহিত করার ব্যাপার, আমরা পারছি না। তো এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে আমাদের ভাবনা তৈরি হওয়া উচিত। আচ্ছা, এই ধরনের প্রদর্শনী আসলে প্রদর্শন করাটা কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের এই সংস্কৃতির দিক দিয়ে বা এই ধরনের শিল্পকর্মকে আরো বেশি সমৃদ্ধ করার ক্ষেত্রে? প্রদর্শনীটা করা হয় কি নিজেকে জানার জন্য, নিজেকে জানার জন্য এই অর্থে যে একত্রে এতগুলো কাজ প্রদর্শিত করলাম, এখানে আর্ট ক্রিটিক আছে বা দর্শক আছে, এই যে দর্শকের সাথে শিল্পীর, ক্রিটিকের সাথে শিল্পীর এরকম একটা ইন্টারাকশন তৈরি হয়, এই তৈরি হওয়ার মধ্য দিয়ে শিল্পী সমৃদ্ধ হয়। এই কারণেই প্রদর্শন করা বা প্রদর্শিত হওয়া। এই প্রদর্শনীর পূর্ব প্রস্তুতি কেমন ছিল, কেমন সময় লেগেছে পাথরগুলো কালেক্ট করতে বা সবকিছু মিলিয়ে প্রস্তুতি এবং সুন্দরভাবে কিভাবে এটা সম্পন্ন হয়েছে? আমার 37টা কাজ এই প্রদর্শনীতে ছিল, তার মধ্যে 5টা কাজ 11 থেকে 15-16 পর্যন্ত, আর গেল 1.5 বছর ঠিক না, 1 বছর 8 মাসে আমি 32টা কাজ করেছি। অর্থাৎ প্রচুর পরিশ্রম করতে হয়েছে এবং একদম শেষের দিকে এসে এরকম হয়েছে যে আমাকে ডেট পেয়েছি গ্যালারি থেকে, আমাকে কাজ নির্দিষ্ট শিডিউল অনুযায়ী কাজ করতে হবে। তখন দেখা যাচ্ছে যে কাজ একদম শেষ মুহূর্তে ফিনিশ করার জন্য কোনো স্টুডেন্টও আমার সাথে কাজ করছে, মানে হেল্প করছে, কাজটাকে ফিনিশ করার ব্যাপার আছে। ফাইনালি ফিনিশ করার ব্যাপারটা একটা সময় নিয়েছে। আচ্ছা, পরবর্তী প্রদর্শনী সম্পর্কে কি ভাবছেন? কবে করার সম্ভাবনা রয়েছে বা পরবর্তীতে আর কি ভাস্কর্য নিয়ে কাজ করবেন? পরবর্তীতে আমি ভাবছি স্থাপনা শিল্প নিয়ে কাজ করব। আমি ইতিপূর্বে স্থাপনা নিয়েও কাজ করেছি। আমি কাজ করেছি কাঠের কাজ, আমি কাজ করেছি কাগজের স্কাল্পচার, কাগজ কেন্দ্রিক একটা শো করেছিলাম 2005 সালে আলিয়াস প্রসেসে। তার আগে সিমেন্টের কাজ করেছি। তো পরবর্তীতে আমি স্থাপনা নিয়ে ভাবছি। স্যার, আমরা তো সকলেই চাই যে আমরা যারা স্টুডেন্ট আছি কোনো একটা ডিপার্টমেন্ট থেকে কিন্তু বের হয়ে আমরা চাকরির জন্য সন্ধান করি এবং একটা সিকিউরড একটা চাকরি চাই। সেক্ষেত্রে এই যে ডিপার্টমেন্ট থেকে যারা পড়াশোনা করে বের হবেন তাদের জন্য কোন ধরনের কাজের সুযোগ রয়েছেন এবং তারা কোন কোন সেক্টরে কাজ করতে পারেন? সুযোগগুলো কম আমাদের ডিপার্টমেন্টের জন্য। তারপরও মৃৎশিল্প, ভাস্কর্য, তো মৃৎশিল্পেরও বিকাশ হচ্ছে, বিভিন্ন ইন্ডাস্ট্রি, সিরামিক্স ইন্ডাস্ট্রি হচ্ছে, স্কাল্পচারেরও একটা বিকাশ হচ্ছে। সেখানেও ধরেন বিভিন্ন জাদুঘর আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানগুলোতে আমাদের স্টুডেন্টরা পেশা হিসেবে বেছে নিতে পারে। কিন্তু এই সেক্টরে তারা যারা আছেন বা যারা আসার জন্য আগ্রহী তাদের জন্য কি একটু চ্যালেঞ্জিং হয়ে যায় কিনা, বা যারা আসতে আগ্রহী তারা হয়তো বা এটা শোনার পরে হয়তো বা খুব একটা আগ্রহ প্রকাশ করবেন না, এক্ষেত্রে আপনার কি মতামত থাকবে? ব্যাপারটা হলো কি যে শিল্পের প্রতি একটা ভালোবাসা দরকার। তো এই ভালোবাসার তাগিদ দিয়ে অনেকে আসেন, আছে তো মানুষ তো এরকম আছে। অবশ্যই। আচ্ছা, আমরা তো দেশে মৃৎশিল্পের এবং বিদেশে মৃৎশিল্পের চাহিদার মধ্যে যদি আমরা একটু ডিফারেন্স করি তাহলে কতটা ডিফারেন্স আপনি দেখতে পারেন? চাহিদা সব জায়গায় আছে, আমাদের দেশেও তো ডেভেলপ হচ্ছে, চাহিদা বাড়ছে। তো বাইরে যেমন আছে আমাদের দেশেও এরকম আছে, এবং প্র্যাকটিসগুলো দুই ধরনের, একটা কমার্শিয়াল বেস প্র্যাকটিস হতে পারে আর একটা শিল্প বেস প্র্যাকটিস হতে পারে। আমাদের শিল্পীরা দুভাবেই কাজ করছে, এগিয়ে নিচ্ছে। স্যার, একটু জানতে চাই আপনার ছোটবেলা কোথায় কেটেছে? আপনি ছোটবেলায় কোথায় পড়াশোনা করেছেন বা স্কুল কলেজ করতে ছিল? স্কুল কলেজ আমার গাইবান্ধায়। আচ্ছা, ছোটবেলায় গাইবান্ধায় কেটেছে। আর চারুকলা শিক্ষা প্রতিষ্ঠানে রাজশাহীতে কেটেছে, চট্টগ্রামে কেটেছে, ঢাকা ফাইন আর্টে কেটেছে। আপনাদের সময় পড়াশোনার যে একটা ধরন ছিল, এখন তো জেনারেশন ওয়াইজ আমরা আপডেট হয়েছি, এখন বই পড়া থেকে মানুষ মোবাইল ফোনেই সব কিছু পেয়ে যাচ্ছে, পড়াশোনার যে কোনো
কোনো নলেজ জানতে হলে কিন্তু চ্যাট জিপিটি থেকেও মানুষ পেয়ে যাচ্ছে। তো বিভিন্ন ধরনের ওয়েবসাইট বা বিভিন্ন ধরনের কিন্তু আমরা এখন ডকুমেন্ট আকারে অনেক কিছু পেয়ে যাচ্ছি। সো এই যে পড়াশোনার ধরনের যে পরিবর্তন, ডিজিটালাইজেশনের সবচেয়ে পরিবর্তন বিষয়গুলো আপনি কি আসলে মিস করেন কিনা, যে এই প্রজন্ম অনেক কিছু থেকে আসলে বঞ্চিত হচ্ছে, যে খেলার মাঠ বা সেই সময়ের যে স্মৃতিগুলো, নাকি আপডেটেড আছে এটাই বেটার? কি মনে হয় আপনার না, কাছে? এটা তো মিস করার একটা ব্যাপার আছে। এই প্রজন্মের তো শৈশব বলে নাই, শৈশব মোবাইলে, এইরকম প্রযুক্তির সাথে তাদের, কিন্তু প্রযুক্তি ডেভেলপমেন্টের কিছু পেইন আছে, তো এই পেইনটা নিয়েই আমাদের চলতে হবে। যারা এই সেক্টরে এখন পড়াশোনা করছেন বা পড়াশোনা করবেন ইন ফিউচার, তারা তো অবশ্যই পরবর্তীতে চাকরির সন্ধান করবেনই এবং তারা চাইবেন একটু ভালো কোনো অবস্থানে যাওয়ার জন্য। সো যেহেতু এখন সুযোগটা কম আপনি বলছিলেন, কিন্তু তারপরে সুযোগ বাড়ানোর ক্ষেত্রে যারা আছেন এই দায়িত্বে বা যারা সরকার পক্ষে আছেন, তাদের জন্য থেকে বা তাদের কাছ থেকে আপনাদের কি ধরনের আছে পাওয়া, যে হতে পারে চেঞ্জ করলে হয়তো বা আগামীতে এইটার থেকেও চাহিদা আরো বাড়তে পারে বা কাজের সন্ধানটা বা কাজের জায়গাটা আরো বাড়বে, বৃদ্ধি পাবে? এখন যেমন আমাদের স্টুডেন্টদের আগে কিন্তু ইন্টার্নশিপ ছিল না, এখন বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করানো হচ্ছে, তো এটা একটা ডেভেলপমেন্ট। তারপর আগে আপনার এই যে আমি একটু আগে বললাম যে প্রযুক্তির ব্যবহার, 3D ডিজাইন বা এই আপনার এই ব্যাপারগুলোর সাথে আগে ইন্ট্রোডিউস আমরাও ছিলাম না, স্টুডেন্টদেরকে আমরা করতে পারি। হ্যাঁ, এখন কিন্তু আমরা শিক্ষকরা ইন্ট্রোডিউস হচ্ছি এবং স্টুডেন্টদেরকে ইন্ট্রোডিউস করার জন্য চেষ্টা করছি, যার জন্য আমাদের ল্যাব তৈরি হচ্ছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও চেষ্টা করছেন, ইউজিসি থেকেও চেষ্টা করা হচ্ছে যে শিক্ষার ক্ষেত্রে প্র্যাকটিক্যাল বেস, অর্থাৎ মানে পেশার প্রতি যেন একটা স্টুডেন্ট যেন পেশার প্রতি নিবেদিত হতে পারে, ঠিক এইভাবে তৈরি করার একটা চেষ্টা হচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। অনেক কিছু জানতে পারলাম মৃৎশিল্প সম্পর্কে এবং আপনার সম্পর্কে। অনেক শুভকামনা রইল আপনার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।